This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খিড়কি থেকে সিংহদুয়ার এই তোমাদের পৃথিবী, এর বাইরে জগৎ আছে তোমরা জানো না। স্ত্রী সিনেমার গান, নচিকেতা ঘোষের সুর, সৌমিত্র চট্টোপাধ্যায়ের গলায়, হেমন্ত মুখোপাধ্যায়। শুরুতে এই গানটা হঠাৎ শোনালাম কেন? কারণ কূপমণ্ডুকতা নিয়ে কিছু কথা বলবো বলে। এই যে বললাম খিড়কি থেকে সিংহদুয়ার, এই পর্যন্তই যাদের পৃথিবী তারা তো একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ। এবার কূপমণ্ডুক কাকে বলে দেখুন, ওই কুয়োর ব্যাঙ, যারা কুয়োর ব্যাঙের মতো নিজেদের ওই কুয়োর সংকীর্ণ গণ্ডির মধ্যেই আবদ্ধ করে রাখে এবং বাইরের জগৎ সম্পর্কে একদম কমপ্লিটলি আগ্রহীন হয়ে বলে যে এর বাইরে যা আছে সেটার কোনো মানেই নেই। ওই বলে না, সে এই দুনিয়ায় শুধু আমি আর তুমি, আর বাকি সব ছেড়ে দিন, সব কথা কি আর বলে লাভ আছে? কিন্তু বিশ্বাস করুন, আমাদের এখানকার ওই যাবতীয় রাজনৈতিক দল, মানে সে ডান বা লেফট রাইট যাই বলুন না কেন, এদের দেখে কি মনে হয় জানেন তো? এদের জগৎটা এক্স্যাক্টলি এই কূপমণ্ডুকদের মতো, মানে ওই কুয়োর ব্যাঙদের মতো। খিড়কি থেকে সিংহদুয়ারের মধ্যে এদের পৃথিবীটা আবদ্ধ, এর বাইরে আর কিছু এদের জন্য এক্সিস্টই করে না। ওই মনে হবে যে এর বাইরে যারা যারা আছে, ওই ইদানিং রাজনীতিতে অনেক কথা আসে না, ওই সব বাইনারি টাইনারি বিভিন্ন সব টার্ম তা সব কিছুরই মোদ্দা কথা হচ্ছে যে আমি তুমি আর কি, এর বাইরে আর কিচ্ছু নেই। এর বাইরে কি আছে? যারা আছে তারা সব হচ্ছে এই পরের ছেলে পরমানন্দ। তারা যত উচ্ছন্নে যায় তত আনন্দ এই রাজনৈতিক দলগুলোর, ওরই ভাবনা নেই। যাক না, তারা শুধু নিজের নিজের ভালোটা বোঝেন, আর বাকিটা ওই উচ্ছন্নে যাক। কিন্তু মুশকিল হচ্ছে যে উচ্ছন্নে যেতে যেতেও তো কিছু কিছু বিষয় চোখের সামনে এমনভাবে উঠে আসে, যতই কিছু লোক নিজেদের ওই গণ্ডির মধ্যে আটকে রেখে নিশ্চিন্তে থাকার চিন্তা করে, সেই নিশ্চিন্ত ভাবটা তো তার বাইরের মানুষজনের মধ্যে থাকতে পারে না। এই যে ধরুন নিউ টাউনে কিশোরীর ধর্ষণ আর খুনের তদন্তে মারাত্মক সব তথ্য উঠে এসছে, ভাবা যাচ্ছে না জানেন তো। মানে জাস্ট আমি দেখছিলাম এবং ভাবছিলাম যেগুলো কী করে বলবো। একটা বাচ্চা মেয়ে, তার সঙ্গে এই রকম একটা পৈশাচিক একটা আচরণ, মানে ভাবতে পারছিলাম না। কি জানা গেছে জানেন? ওই যে অভিযুক্ত টোটো চালক সৌমিত্র রায়, যে ওই কিশোরীকে ধর্ষণ আর খুনের ঘটনায় ধৃত এবং অভিযুক্ত, সে প্রথমে ওই কিশোরীর গলায় টোটোর স্প্রিং ঢুকিয়ে খুন করে, পেঁচিয়ে খুন করে। তারপর একটা নিরিবিলি জায়গায় তারের বেড়া কেটে ঝোপের মধ্যে নিয়ে যায় মৃতদেহটাকে, তারপর ওই শবদেহকে ধর্ষণ করে। ভাবতে পারছেন কোন লেভেলে গেলে এই সমস্ত ঘটনা ঘটতে হয়? এবং সেগুলো আমি জানি না কী করে বলছি আপনাদের, অস্থির লাগছে বিশ্বাস করুন আপনাদের। আমি নিশ্চিত আরও মানে যা যা ঘটেছে, যা যা করেছে ওই মৃতদেহের সঙ্গে, ওই মৃতদেহটাকে যাতে চেনা না যায়, যাতে তার অপরাধের প্রমাণগুলো কোথাও গিয়ে পুলিশের হাতে না পড়ে, সেই জন্য অমানুষিক সব কাণ্ড কারখানা করেছে। মুখ বিকৃত করার থেকে শুরু করে আরও বিভিন্ন আর বললাম না, মানে সিরিয়াসলি আপনারা অস্থির হয়ে যাবেন, আমিও হচ্ছি। দেখুন এই যে মৃতদেহের সঙ্গে সহবাস, এর যে প্রবণতা, এর একটা গালভরা নাম আছে, নেক্রোফিলিয়া। জানতাম না, বিশ্বাস করুন। এগুলো নিয়ে কোনোদিন ভাবতে হবে, জানতে হবে, এগুলো ভাবনা চিন্তার মধ্যেই সত্যি আসেনি। এসেছিল প্রথম ওই তিলোত্তমার ধর্ষণ আর খুনের ঘটনার পর। তখন প্রাথমিক পর্যায়ে অনেকেই সন্দেহ করেছিলেন অভিযুক্ত এই সঞ্জয় রায় হয়তো তিলোত্তমাকে খুনের পর ধর্ষণ করেছে। এবার সঞ্জয় নেক্রোফিলিক কিনা সেটা জানা যায়নি, অনেক কিছুই তো জানা যায়নি, আদৌ আর কিছু জানা যাবে কিনা তাও জানি না। কিন্তু নিউ টাউনের এই টোটো চালকের সম্বন্ধে যা যা জানা যাচ্ছে, যা যা শোনা যাচ্ছে, তার স্ত্রী পুলিশকে যা যা বলেছেন, সেগুলো যদি সত্যি হয় না,
তাহলে তাকে নেক্রোফিলিক বলে শুধু ধরতেই হবে, কিন্তু মাথায় রাখতে হবে এই নেক্রোফিলিয়াটা একটা পার্ট। সমুদ্র থেকে তোলা 1 ঘটি জল। সমুদ্রটা কি? অপরাধ প্রবণতা আর অপরাধ করার দুঃসাহস এবং বিকৃত একটা মানসিকতা, এবং বিকৃত মানসিকতাটাকে প্রশ্রয় দেওয়া, প্রশ্রয় পাওয়া। এই যে যেটা টোটো চালকের কাছে যেটা আমরা দেখেছি, যার কাছে একটা ওই তার কাটার যন্ত্র থাকে, যে অবলীলায় একটা কিশোরীকে ওই তার পেঁচিয়ে, স্প্রিং পেঁচিয়ে খুনটুন করতে পারে, কামড়ে মুখ বিকৃত করতে পারে, যৌনাঙ্গ থেতলে দিতে পারে, সে আর যাই হোক, মানুষ কিনা জানি না, মানুষ না হলে অন্য কিছু বলতে পারবো না, তাতে যা বলবো তারা হয়তো প্রতিবাদ করবে, কিন্তু সে যে ঘাঘুয়া অপরাধী সেটা নিয়ে তো কোনো সংশয় নেই। একজনের কারুর হাতে রাস্তার মধ্যে দেখুন, ডেকে তার হাতে একটা ছুরি ধরিয়ে দিন, দিয়ে বলুন যে চালিয়ে দিতে, পারবে চালাতে? পারবে না। তেমনি ঠান্ডা মাথায় একটা জলজ্যান্ত মানুষকে সবাই খুন করতে পারে না, খুন করার পর তার সাথে নোংরামো করতে পারে না। সেই পারে একমাত্র যার মধ্যে অপরাধ প্রবণতা থাকে, ঘাঘু অপরাধী যে হয়, সেই পারে। এই টোটো চালক এর আগেও ছোটোখাটো অনেক অপরাধ করেছে, তার জন্য জেলও খেটেছে, কিন্তু পুরো পর বিষয়গুলো রাখলে বোঝা যাবে যে সে একটু একটু করে হয়তো নিজেকে উন্নত করেছে অপরাধ করার ক্ষেত্রে। এই ছেলেটার ক্রিমিনাল মাইন্ড, অপরাধ মনস্কতার কথাটা তো বুঝতে কোনো রকম অসুবিধে হচ্ছে না, কিন্তু প্রশ্ন হলো এইভাবে এত বড় একটা অপরাধ করার সাহস বা মানসিকতা সেটা তৈরি হলো কি করে? বীজ পুঁতলেই তো গাছ হয় না, তার জন্য জল, আলো, হাওয়া সব কিছু ঠিকঠাক লাগে। উপযুক্ত পরিবেশ পরিস্থিতি না পেলে যত বড় অপরাধী হোক অপরাধ করার সাহস পায় কি? এবার দেখুন কেন ওই রাজনৈতিক দলগুলোকে বলছিলাম কুপমণ্ডুক, তারা নিজেদের নিয়েই ব্যস্ত, এর বাইরে পৃথিবীতে আর কিচ্ছু নেই, ভাবিতই নন তারা এর বাইরের পৃথিবীটাকে নিয়ে। এ ওই করেছে, ও করেছে, এটা না হলে অমুকে করেছে, এই নিয়েই তারা ব্যস্ত। তারা যদি সত্যি সত্যি এরকম কুপমণ্ডুক না হতেন তাহলে কিন্তু সামগ্রিকভাবে বিষয়টার বিচার করতেন, ভাবতেন বাইরের পরিবেশটা এরকম হলো কি করে। আর যদি সেগুলো না ভাবেন তাহলে তারা হয়তো ওই এখনও ভাবছেন ঘটুক বাইরে যা কিছু, পরের ছেলে বা মেয়ে তারা সব পরমানন্দ, উচ্ছন্নে যাক। ইনফ্যাক্ট আজকের দিনে দাঁড়িয়ে এই ঘটনাগুলো প্রমাণ করছে চারপাশটা সত্যি সত্যি উচ্ছন্নে গেছে। এককালে কিন্তু পুলিশের হাতে সিসিটিভি ছিল না, তখনও কিন্তু অপরাধী বা সম্ভাব্য অপরাধী কোথায় কি হতে পারে তার ট্র্যাকিং করার জন্য পুলিশের একটা ইন্টেলিজেন্স সিস্টেম ছিল। সেই ইন্টেলিজেন্সটা এখন কার্যত ব্যবহার হচ্ছে আরজি করের ঘটনায় কে প্রতিবাদী তাকে ধরে আনতে হবে, মেদিনীপুরে জাল স্যালাইনের ঘটনায় কে মিছিলে গেছিল রাত 2টোয় তার বাড়ি যেতে হবে। তাহলে কোথায় কোথায় কি অপরাধ ঘটতে পারে সেই কাজে ইন্টেলিজেন্সকে ব্যবহার করা না হলে এই ধরনের অপরাধীরা আসলে মুক্তাঞ্চল পেয়ে যাবে এবং তাদের কাজের ক্ষেত্র আরও প্রসারিত হয়ে যায়। সারা রাজ্যে সঞ্জয় সৌমিত্ররা যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে, যে কোনো ছদ্মবেশে। মহিলাদের একা পেলেই সেই মহিলাকে ছিঁড়ে খাবার যে পরিকল্পনা, সে নিউ টাউন হোক আর ওল্ড টাউন হোক, যে কোনো টাউনেই এই রাজ্যে মেয়েদের কোনো নিরাপত্তা নেই। এই ঘটনাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিই। দেখলেন তো, সিপিআইএম এবং বিজেপি দুটো দলই মোটামুটি একমত যে অপরাধীরা সাপের 5 পা দেখছে। বিরোধীরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কীভাবে কথা বলার সুযোগ পাচ্ছে সেটা তো দেখলেন। সেই সুযোগটা দিচ্ছে কে? এই যে সজল ঘোষ বললেন একা মহিলা রাস্তায় বেরোলেই নাকি এখন ধর্ষিতা হওয়ার আশঙ্কা। এটা একান্তই তার বক্তব্য, তার যুক্তি। এ রাজ্যে এখনও সত্যি সত্যিই হয়তো সেই অবস্থাটা নেই, কিন্তু অবস্থাটা খুব দূরেও কি? এ রাজ্যে কি মহিলারা একাই বেরোন না? সবার সঙ্গেই কি অপরাধ হচ্ছে? তাহলে সজল ঘোষ এটা কেন বললেন? তার কারণ তিনি বলার উপযুক্ত একটা জমি পেয়ে গেছেন, ক্ষেত্র পেয়ে গেছেন, তাতে বীজ পুঁতে দিলেন। এবার অন্য বিজেপি নেতারা তাতে জল দেবেন, আলোর ব্যবস্থা করবেন। আলো, জল এগুলো
বাকি বিরোধীরা ওই বাম ঠাম কংগ্রেস সবাই দেবেন। বাংলার মহিলারা নিরাপদ নন এবং একা মহিলারা রাস্তায় বেরোলেই অপরাধীদের টার্গেট হচ্ছেন, এই কথাটা 2026-এর আগে বিরোধীরা যত বলবেন ততই ভাববেন যে লোকজন তাদের কথা শুনছে, লোকজন যত আতঙ্কিত হবে তত তাদের মনে হবে তাদের দিকে পাল্লা ভারী হচ্ছে, আর ততই তৃণমূলের ওপর চাপ বাড়বে। আজ রাজ্য বাজেটের পর সেই কাজটাই তো করেছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা দাবি করেছেন যে বাজেটে নারী নিরাপত্তার পেছনে নাকি রাজ্য 1 পয়সাও বরাদ্দ করেননি। পরপর ঘটনাগুলো এবং তার সঙ্গে বাজেটকে জুড়ে দেওয়া, বৃত্তটা সম্পূর্ণ হচ্ছে কি? তার মানে যেখানে মহিলাদের জন্য ভাতা আছে সেখানে মহিলাদের নিরাপত্তারই কোনো দাম নেই। এবার এই আক্রমণটা তো তৃণমূলকে সামলাতে হচ্ছে। মুখ্যমন্ত্রী যদিও বলেছেন যে পুলিশ বাজেটে নারী নিরাপত্তার জন্য খরচা ধরা হচ্ছে, তারপরেও বিরোধীরা যাতে এই গ্রাউন্ডটা তৈরি করতে না পারে, এই কথাগুলো বলার সুযোগ না পায়, সেটা নিশ্চিত করার জন্য আর অনেকগুলো উপায় তৃণমূলও তৈরি করে নিচ্ছে। কারণ ওই বললাম, তাদের জগৎটায় তো শুধু তারা, শাসক আর বিরোধীরা, এর বাইরে তো আর কেউ নেই। এবার নিজেদের সেভ করার সেরা উপায় কি? পরিবেশ পরিস্থিতিটাকেই অস্বীকার করা, বাইরের পৃথিবীটাকেই অস্বীকার করা, ডোন্ট কেয়ার, সব কিছুকে গলার জোরে নিজেদের পৃথিবীর বাইরে পাঠিয়ে দেওয়া। কিচ্ছু হয়নি, এরকম একটা মনোভাব। খেয়াল করে দেখুন, এই ঘটনাটা তো বারবার করছে। তিলোত্তমার ঘটনা থেকে ধরলে এই নিউ টাউনের ঘটনা পর্যন্ত গত 5-6 মাসে কতগুলো খুন আর ধর্ষণের ঘটনা ঘটে গেল বলুন তো? অন্তত 6টা। কী করে ঘটল? এই প্রশ্ন পেলেই দেখবেন তৃণমূল নেতারা সেটাকে সপাটে উড়িয়ে দিচ্ছেন। তারা সঙ্গে সঙ্গে আপনাকে বলবে এই ঘটনাগুলোর সঙ্গে ওই এক সঞ্জয় রায় ছাড়া আর এই সদ্য ঘটে যাওয়া ঘটনাটা ছাড়া প্রত্যেকটা ঘটনায় নিম্ন আদালত থেকে ফাঁসির নির্দেশ হয়ে গেছে। আর ওই সঞ্জয় রায়, তাও তো ওই কলকাতা পুলিশ যা করেছিল তার ভিত্তিতে তার তো আমৃত্যু কারাদণ্ড হয়েছে, ধরাও পড়ে গেছে, ধরা ফেলে গেছে। অর্থাৎ রাজ্য পুলিশ কত তাড়াতাড়ি কেস গুটিয়ে শাস্তির ব্যবস্থা করে দিয়েছে দেখুন। এটাই তো বড় কথা, এটা বিরাট কৃতিত্ব। শাসক দল আছে তো প্রশাসন চালানোর জন্য, সেই কাজটাই তো করে ফেলেছে, তারা সেটাই বলবেন। কিন্তু অপরাধগুলো যে ঘটেই চলেছে, তার বেলা কেন ঘটছে সেটা নিয়ে কোনো কথা কেউ বলবেন না। সর্বোচ্চ শাস্তি যদি দেখুন তাদের কথা মতো রেমেডি হতো, এই এত ফাঁসি হচ্ছে এটা দেখেই যদি সবাই ভয় টয় পেয়ে যেত, তাহলে তো ধর্ষণ আর খুনের মতো রোগটাই সারিয়ে ফেলা যেত। অপরাধের শাস্তি যদি ভবিষ্যতের অপরাধীর মনে ভয় ধরানোর জন্যেই হয় এবং সেটাই যদি একমাত্র রাস্তা হয় অপরাধ বন্ধের, তাহলে তো জয়নগর, ফরাক্কা বা যে ঘটনায় ধর্ষক ও খুনিদের ফাঁসি সাজা হয়েছে সেই সমস্ত উদাহরণগুলো মনে করে ওই টোটো চালক সৌমিত্র রায়, সেও তো সাবধান হতো, ভয় পেত। আর তাহলে নিউ টাউনের ওই 14 বছরের মেয়েটা প্রাণে বাঁচত, তা তো হলো না। তার মানে সর্বোচ্চ সাজা দিলেও অপরাধ ঠেকানো যাচ্ছে না। একের পর এক বিকৃত হত্যাকাণ্ড হয়েই চলেছে। এই হত্যাকারীর মানসিক বিকৃতি নিয়ে প্রশ্ন উঠছে, আর যখনই মানসিক বিকৃতি নিয়ে প্রশ্ন ওঠে না, তখনই সবার আগে যে বিষয়টা সামনে আসে, মনটা বিকৃত হয়েছে। তো মন কখন বিকৃত হয়? যখন সমাজ সেই মানসিক বিকৃতিটা তৈরি হওয়ার উপযুক্ত একটা পরিবেশ তৈরি করে দেয়। চারপাশটাকে মিলেই তো মনের ওপর প্রভাব পড়ে। মানুষ তো সেইভাবে বড় হয়, তার পারিপার্শ্বিকটা যেরকম, তার উপরই নির্ভর করে সব কিছু। তাহলে অপরাধীর পারিপার্শ্বিকটা অপরাধী বা অপরাধ ঘটানো বা অপরাধ মনস্কতার একদম একটা সুচারু পরিবেশ তৈরি হচ্ছে, অস্বীকার করা যাবে কি? নিউ টাউনে যে কিশোরী ওভাবে মরল, তার সমবয়সী কিশোরীরা তারা কি ওই মৃত্যুর বিবরণটা জেনে এরপর আতঙ্কে ভুগবে না? ভাবুন তো একবার, বাড়ির মেয়েদের শোনাতে পারবেন কি হয়েছিল ওই বাচ্চা মেয়েটার সঙ্গে। আর এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, বাচ্চাদেরও এই কোভিডের পর হাতে মোবাইল, তারাও
সব কিছু, এই সমস্ত ঘটনা দেখবেন আমাদের আগে তারা জেনে যায়। সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু চাপা থাকে না, কিন্তু যত বেশি চাপা থাকবে না, যত বেশি এগুলো জানবে, তাদের ভেতরে তো একটা আতঙ্ক দানা বাঁধবে। আমাদের সমাজে মেয়েরা আতঙ্কে বাঁচবে বলুন তো? আর.জি. কর হাসপাতালে আর কোনো মহিলা ডাক্তার বা নার্স বা ছাত্রী এর পরেও নাইট ডিউটি করার সময় আতঙ্কে ভুগবেন না বা ভুগছেন না কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন? আজকেই কুলতলিতে এক কিশোরীর ধর্ষণ হয়েছে বলে অভিযোগ উঠেছে। এখানেই তো কয়েক মাস আগে এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়। এত খবর, এত তৎপরতা, আটকানো গেছে। আর আজকেই বেহালায় আর এক নাবালিকার শ্লীলতাহানির ঘটনা ঘটছে। অভিযুক্তকে যদিও হাতে নাতে ধরা পড়েছে, সে যদিও 2-4 ঘা দেওয়া হয়েছে, কিন্তু তারপর কি? আর এগুলো শেষ কোথায়? এই সমস্ত ঘটনাগুলো যদি বন্ধ করা না যায়, তাহলে মেয়েরা সত্যিই আর একা রাস্তায় বেরোনোর সাহস পাবে তো? দেখুন, উত্তরটা যদি না হয়, তাহলে তো সেই আতঙ্ক, সেই ভয়ের পরিবেশটা দূর করার দায়িত্ব কার, সেই প্রশ্নটাও উঠবে। তারা সেই প্রশ্নটা নিতে রাজি আছেন তো, নাকি ভাবছেন ওগুলো তো আমাদের পৃথিবীর বিষয় নয়, ওগুলো বাইরের পৃথিবীর বিষয়? ওই বাইরের পৃথিবীতে যারা থাকে, ওই পরের ছেলে মেয়ে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ। আর.জি. করের তিলোত্তমার খুন ও ধর্ষণের পরে আজকে নিউ টাউনে যেভাবে নৃশংসভাবে 14 বছরের কিশোরীকে 3 ঘন্টা টোটোতে ঘুরিয়ে যেভাবে ধর্ষণ, খুন এবং তার সাথে নেক্রোফিলিয়া, ডেড বডির সাথে সেক্স করা হলো, এটার পরে যেভাবে জনমানসে তার প্রতিচ্ছবি ভেবে সে উঠবে, সেটা কিন্তু অনেকদিন ধরে তার কিন্তু রেশ থেকে যাবে এবং দীর্ঘদিন ধরে সেটা চলতে থাকলে একটা চরম মানসিক অবসাদ বা হতাশাগ্রস্ততা এটা মানুষের মধ্যে নেমে আসে। সমাজে অপরাধ প্রবণতা কমানোর জন্য তো পুলিশ, বিচার, আইন, তো সেই পুলিশ, সেই বিচার, সেই আইনকে ব্যবহার করে যদি আর.জি. করের মতন একটা ঘটনায়, যেখানে একটি প্রাতিষ্ঠানিক খুনকে সরকারি জায়গায়, সরকারি লোক, সরকারি কর্মী, সে খুন হচ্ছে, সে রেপ হচ্ছে, অ্যারেস্ট হচ্ছে একজন সরকারি কর্মী, আর সরকার নাকে তেল দিয়ে ঘুমায়, তখন আম জনতার, আম মেয়েদের এবং পশ্চিমবঙ্গের সাধারণ মেয়েদের অবস্থা যে কি ভয়ানক, সে তো বলাই বাহুল্য। যে আর.জি. কর আন্দোলন, সেখানে নাকি যেটা পাবলিকের কাছ থেকে টাকা তোলা হয়েছে, সেটা ইভেন্ট ম্যানেজমেন্ট কমিটি, কোনো কোম্পানিকে পেমেন্ট হয়েছে। তাই আন্দোলনটা কি স্বতঃস্ফূর্ত ছিল না ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে দিয়ে নানা ধরনের ক্যাম্পেন? তাহলে আর.জি. কর নিয়ে মানুষকে ভুল বোঝানোর পেছনে কারা ছিল? এটা বলবে তৃণমূল বলার মতো জায়গায় রয়েছে, তার কারণ তারা ভোটে জিতেছে। আর এখানেই মজা, কোনো রাজনৈতিক দল ভোটে জিতছে মানেই কি কোনো নাগরিক আন্দোলন ভুল প্রমাণ হয়ে যাওয়া? এটা যদি কেউ প্রমাণ করার চেষ্টা করে, বা যদি কিছু মানুষের স্বতঃস্ফূর্ত আবেগ, স্বতঃস্ফূর্ত প্রতিবাদকে রাজনীতির নিক্তিতে মাপার চেষ্টা করে এবং অস্বীকার করে, সেই দলটা কি আসলে বাস্তব পরিস্থিতিকেই অস্বীকার করছে না? এই আর.জি. কর আন্দোলনের ক্ষেত্রটাই ধরুন, যারা আন্দোলন করেছেন তাদের উদ্দেশ্য কী ছিল? তারা চেয়েছিলেন ওই তিলোত্তমার সুবিচার পাক। আর তারা চেয়েছিলেন কি? তারা চেয়েছিলেন নারীরা নিরাপদে থাকুন, নিরাপত্তা পান। এই তো, কোথাও ছিল কোনো রাজনৈতিক বক্তব্য? কেউ চেয়েছিলেন তৃণমূল ক্ষমতার থেকে সরে যাক? কারোর মনে থাকতে পারে কোনো রাজনৈতিক দল সেই আগুনে, সেই প্রতিবাদের উত্তাপে হাত সেঁকতে পারে, কিন্তু সেই সময় সে বিষয়টাকে সামনে আনার সুযোগ পেয়েছিল। কার মনে কি আছে সেটা নিয়ে কার কি এলো গেল? রাজনীতিকদের মনের কথা রাজনীতিকরা বোঝেন, সাধারণ মানুষ তারা তো রাজনীতি বুঝতে চাননি, ঢুকতেই দেননি। ওই সময় তো যেখানে রাজনীতি ঢুকতে গেছিল তারা করেছিলেন। কিন্তু কয়েকদিনের মধ্যে আলোচনাটা কোথায় গিয়ে পৌঁছেছিল খেয়াল করে দেখুন একবার। যেখানে পৌঁছেছিল সেটা ওই মূল জায়গার থেকে অনেক অনেক দূরে। কি বলা হয়েছিল? আন্দোলনের কোনো রাজনৈতিক প্রভাবই নেই, রাজনীতির উপর কোনো প্রভাবই পড়ছে না, তৃণমূল আবার জিতবে। ঠিক, তৃণমূল সত্যিই জিতেছে। আর.জি. কর আন্দোলনের পর 6খানা উপনির্বাচন হয়েছে, 6 করেছে তৃণমূল। তার মানে তৃণমূলের চিন্তাভাবনা
ওই জয় পরাজয়ের মধ্যেই সীমাবদ্ধ। বামেরা তারা গোটা বিষয়টাকে তৃণমূলকে টার্গেট করেছিল। তারপর যে মুহূর্তে নির্বাচনী পরাজয় হলো তারা ধরে নিল সত্যিই তো এটা তো মানুষের মধ্যে প্রভাব ফেলতে পারেনি, চুপ। বিজেপি তারাও নেমেছিল, তারপর যখন দেখলো যে তৃণমূল বলছে এটার মধ্যে বাম অতি বামেরা রয়েছে, তারাও সরে গেল, চুপ। প্রত্যেকে নিজের নিজের মতো ওই নিজেদের পৃথিবীর মধ্যে নিজেদের জায়গাটা সম্পর্কে নিজেদের সীমানাটার মধ্যে সীমাবদ্ধ, তার বাইরে কিছু ভাবতে রাজিই নয়। নিজেদের লাভ ক্ষতির বাইরে কিচ্ছু ভাবছে না। লাভ ক্ষতির অঙ্ক কষেই তো হয় ইস্যু তৈরি করছে আর নয়তো ইস্যুটাকে অস্বীকার করছে। তার মানে ওই গণ্ডি, একটা গণ্ডি, তার মধ্যেই ঘুরপাক, খিড়কি থেকে সিংহদুয়ার, ওর মধ্যেই যাতায়াত। এরকম আত্মমগ্ন একটা পরিস্থিতি খুব কম দেখা যায়। কিন্তু এই রাজনৈতিকরা না, রাজনীতি এবং রাজনীতি সারাক্ষণ কিভাবে আত্মমগ্ন থাকে জানেন তো? ওই হয়তো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের দেখছে আর মুগ্ধ হয়ে যাচ্ছে, আহা আমরা কি সুন্দর, আমাদের বাইরে আর কেউ আছে না, কেউ বাইরে যারা আছে উচিত, আমরা সুন্দর। এই যে স্ত্রী সিনেমার গানটা সবার আগে দিলাম, সেখানে একজন আত্মমগ্ন জমিদারের চরিত্রে অভিনয় করেছিলেন উত্তম কুমার। শেষ পর্যন্ত যাকে আত্মহত্যা করতে হয়, অর্থাৎ বাস্তবকে অস্বীকার করার পরিণাম, মানে যদি ওই কেউ ওই নার্সিসাস কমপ্লেক্সে ডুবে থাকেন, অর্থাৎ নিজের সৌন্দর্যে নিজেই মগ্ন হয়ে থাকা, আমরা কি করিলাম, আহা হা, এর বাইরে কিছু নাই। ওই আমি সেই কস্তুরী সেই মৃগের মতো নিজের গন্ধে নিজেই মরি, ওই মরিটা হচ্ছে আলটিমেট। নিজেদের মধ্যে এরকম আত্মমগ্ন থাকলে সখাত সলিলে ডুবে মরতে হয়। তাতে লাভটা কি তাদের এবং চারপাশে? কোথাও কি কোনো লাভ আছে? ভেবে দেখুন। আজ এইগুলো ভাবতে হচ্ছে কেন জানেন তো? আজকে ভাবতে হচ্ছে যখন আজ রাজ্য বাজেট ছিল। রাজ্য বাজেট মানে কি? এই হিসেব, কিসে লাভ কিসে ক্ষতি, কতটা লাভ ক্ষতি। এই জন্যেই আজকে এই লাভ ক্ষতির কথাগুলো বলা, যে কথাগুলো আপনারা জানেন, না বললেই নয়। আজ মাঘী পূর্ণিমা, জানেন তো? এই না বললেই নয় দেখছেন তো? দেখতে দেখতে একবার ওই জানলা দিয়ে বাইরে তাকান, দেখবেন পূর্ণিমার চাঁদটা জল জল করছে। ঝলসানো রুটি ভাববেন না, হ্যাঁ এটাকে পূর্ণিমার চাঁদই ভাবুন। কিন্তু এটাও ভাবুন, সূর্যোদয়ের সময় ঘুম ভেঙেছিল, সূর্যটা কোন দিকে উঠেছিল বলুন তো? আজকে এইটা বলার কারণ, আজকে রাজ্য বাজেট, জানেন তো? রাজ্য বাজেট দেখে নিজেকেই নিজে চিমটি কাটতে ইচ্ছে করছে। স্বপ্ন দেখছি না তো, সূর্য কোন দিকে উঠেছে। সদ্য দিল্লি নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে, শুধু 400 টাকা ইধার উধারেই নাকি সেখানে ফলাফল উল্টে গেছে। এই তো আর কদিন পরে, 1 বছর পরে এ রাজ্যেও ভোট। অথচ এই বাজারে লক্ষ্মীর ভাণ্ডারে 1 পয়সাও বাড়ালো না রাজ্য সরকার, উল্টে সরকারি কর্মীদের ডিএ বাড়ানো হলো। যে সরকারি কর্মীরা অল্প সংখ্যক, একটা জায়গাতেও তারা ভোটের নিক্তিতে কোনো ডিফারেন্স ক্রিয়েট করতে পারেন না, একটা আসনেও হয়তো তারা কোনো রকম ফ্যাক্টর হতে পারেন না জয় পরাজয়, তাদের টাকা বেড়ে গেল। বিরোধীরা অভিযোগ করেন কি? তারা বলেন যে পশ্চিমবঙ্গে অধিকারের থেকে খয়রাতি বেশি মেলে, সেখানে সরকারি কর্মীদের ডিএ বাড়ানো হচ্ছে, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে 1 পয়সাও বাড়ানো হয়নি। এবার এই কথাগুলো যখন এরকমভাবে বলছি, আপনারাও একটা প্রশ্ন মনের মধ্যে তো আপনাদের গুজগুজ করছে, আমি জানি। বাড়ানোর কথা ছিল নাকি? আরে কথা কি সব ওরমভাবে থাকে? একটা আশা তো তৈরি হয়েছিল, দিল্লিতে বিজেপি 2500 টাকা করে দেবে। এখন দেবে কারণ তারা এখন ক্ষমতায় চলে এসছে, তখন দেবে বলেছিল ভোটের আগে। আর আপ বলেছিল 2100 টাকা, 400 টাকার ডিফারেন্স। ফ্যাক্টর তো কিছু একটা আছে এই 400 টাকায়। দেখুন এতদিন পরে বিজেপি কীরকম দিল্লিতে ঢুকে পড়ল। অন্য রাজ্যের দিকে তাকিয়ে দেখুন, সেখানেও তো এইরকম সব স্কিম চালু রয়েছে, এবং সেখানেও অঙ্কটা কিন্তু বেশ ভালো। মধ্যপ্রদেশে 1250 টাকা দেওয়া হয়, আর এখানেও তো ওই
ভোটের প্রাককালে মানে তার মানে বেশ খানিকটা আগের থেকেই শুভেন্দু অধিকারী প্রতিশ্রুতি দিয়ে বসে আছেন যে ক্ষমতায় শুধু একবার আসার অপেক্ষা, এলেই এখানকার রাজ্যের মহিলারা হাতে নগদ কর করে ৩,০০০ টাকা করে পাবেন। শুধু ওই ভাণ্ডারের নামটা বদলে যাবে, লক্ষ্মীর থেকে অন্নপূর্ণা, ব্যাস টাকা ৩ গুণ। কারণ এখানে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার এই বাজারেও এখনও ১,০০০ টাকাতেই পড়ে আছে। থাকলো কি করে বলুন তো? অনেক মানুষেরই কিন্তু ধারণা হয়েছিল ৫০০ থেকে ১,০০০ হয়েছিল, এবার ১,০০০ থেকে নিশ্চয়ই ১,৫০০ হবে। খেয়াল করে দেখুন ৫০০ কবে ছিল? ওই ২০২১ সালে ভোটে জেতার পর ৫০০ টাকা করে দেওয়ার ঘোষণা হয়েছিল। ১,০০০ কবে হয়েছে? ২০২৪-এ লোকসভা নির্বাচনের আগে। আর এবছর ভোট রয়েছে, এবছর লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বাড়ল না। দেখুন, এটা ঘটনা যে পরের বছর নির্বাচনের আগেও একটা বাজেট পেশ হবে, কিন্তু এটা তো পূর্ণাঙ্গ বাজেট ছিল, শেষ পূর্ণাঙ্গ বাজেট। তখন কি টাকা বাড়তে পারে? মানে বাড়লে তো সেই ১,৫০০ নয় ২,০০০, আর ১,৫০০টা বাড়বে কিনা সেটা নিয়ে সংশয় আছে। কারণ ওই শুভেন্দু অধিকারী তিনি ভবিষ্যৎবাণী করেছেন এই ১,০০০টা ১,৫০০ হবে। তিনি বিরোধী দল নেতা, তিনি বলে দেওয়ার পর ১,৫০০ না, সেটা হওয়া তো একটু মুশকিল। তো যাই হোক, টাকা বাড়লেই হলো আর কি, সাধারণ মানুষের হাতে বেশি টাকা কবে বাড়বে? এটা কি এই হিসেব হয়েছে যে ওই পরের বার ভোটের আগে ওই যখন ইন্টারিম বাজেট হবে তখন ভাবা যাবে? এখন থেকে তার মানে টাকা বাড়িয়ে ১ বছর ধরে গোনাটা, হ্যাঁ সেটা বাড়তি খরচ, এটা সত্যি। সেই সমস্ত হিসেব টিসেব হয়েছে নাকি? দেখুন, এগুলো সব প্রবাবিলিটি, সম্ভাবনা। কি হয়েছে কি হয়নি এটা তো সরকারের বিষয়, আপনি আমি কি করে বলবো? তবে হ্যাঁ, আরেকটা জিনিসও হতে পারে, পরীক্ষায় পাশ করলে ওই মিষ্টি খাওয়ানোর একটা রেওয়াজ আছে না? এই দেখুন, ওই ২১-এ পরীক্ষায় পাশ করা মানে জয়ের পরেই তো ৫০০ টাকা করে দেওয়া হয়েছিল। ধরে নিন ওটাই মিষ্টি মুখের ব্যাপার আর কি। হয়তো দেখা গেছিলো যে মিষ্টি মুখটা বেশি মিষ্টি থাকলে তাহলে ওই কঠিন লড়াইয়ের আগে মেজাজটা বেশি ভালো থাকতে পারে। সেই জন্যই হয়তো লোকসভা নির্বাচনটা একটু কঠিন হতে পারে, সেই জন্য তার আগে ১,০০০ করা হয়েছিল। কিন্তু এখন ৬-৬ লোকসভায় ছক্কা, সুতরাং এখন একদম কনফিডেন্সের চূড়ান্ত, আত্মবিশ্বাসের চূড়ায়। সেই জন্যই কি ওই টাকা বাড়ানোটা আবার ওই ২৬-এ জয়ের পর মিষ্টি মুখের জন্য তুলে রাখছে না তো তৃণমূল? প্রশ্ন কিন্তু অনেকগুলো, আর লক্ষ্য বা ভাবনা সেটার মূলত ওই একটাই, আমাদের রাজ্যের মহিলারা তারা বিভিন্ন দিক থেকে ওই বিশ্বের বাসিন্দা, তাদের নিরাপত্তার জন্য কি বরাদ্দ হবে, নিরাপত্তা আদৌ কতটা থাকবে না থাকবে, তারা কতটা আতঙ্কে ভুগবেন না ভুগবেন, তার বাইরেও একটু মনটন ভালো রাখার জন্য হাতে করে নগদ বাড়বে কবে। আমাদের দেখা দেখি টুকলি করে কিছু কিছু রাজ্য যেটা বিজেপি ইলেকশনে জেতার জন্য করেছেন, অনেক রাজ্য আবার অনেকগুলো বন্ধও করে দিয়েছে। আর আপনার লক্ষ্মীর ভান্ডারকে কেউ কপি করেনি, আপনি শিবরাজ সিং চৌহানের লাডলি বহিনকে প্রশান্ত কিশোরের বুদ্ধিতে কপি করেছেন। লক্ষ্মীর ভান্ডারের জন্য ২৬,৭০০ কোটি টাকা রাখা হয়েছে, পুরো বাজেটের অর্ধেক মেয়েদের জন্য রাখা হয়েছে। সেটা আপনি ঠিক করবেন না, গভর্নমেন্ট ঠিক করবে যখন প্রয়োজন। অলরেডি ৫০০ থেকে ১,০০০ হয়েছে, ১,০০০ থেকে ১২০০ হয়েছে। এই প্রতিশ্রুতি মানুষকে বোকা ভাববেন না, আপ ধরা পড়ে গেছে এই প্রতিশ্রুতির। এত প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু করতে পারে। যেখানে উড়িষ্যা সরকার বিজেপি বছরে এককালীন ৫০,০০০ টাকা দিচ্ছে, যেখানে মহারাষ্ট্র সরকার এককালীন মাসে ২,০০০ টাকা দিচ্ছে, হরিয়ানা সরকার মাসে ২১০০ টাকা দিচ্ছে, দিল্লির বিজেপি সরকার মাসে ২৫০০ টাকা দেবে, সেখানে এই লক্ষ্মীর ভান্ডারে কোনো বরাদ্দ বৃদ্ধি করা হয়নি। ২০২১ থেকে ২০২৪-এর ডিসেম্বর লক্ষ্মীর ভান্ডার দিতে ৫৪,০০০ কোটি টাকা খরচ করেছে রাজ্য সরকার। উপভোক্তা ২,২১,০০,০০০। তৃণমূল ২০২৪-এ কত ভোট পেয়েছে জানেন? ২,৭৫,০০,০০০। মানে লক্ষ্মীর ভাণ্ডারের সব প্রাপক যদি ওই তৃণমূলকেই ভোট দিয়ে থাকেন, মানে এটা যদি ধরে না হয়, তাহলে তো বলতে হবে পুরুষ ভোটারদের মধ্যে মাত্র ৫৪ লক্ষ তৃণমূলকে ভোট দিয়েছেন। এবার সেটা তো হয় না, সব কিছু কি আর অঙ্কের হিসেবে হয়?
মানে এই 2,21,00,000 লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকের সকলে তৃণমূলকে ভোট দেননি, একাংশ বিজেপিকেও ভোট দিয়েছেন। এবার বিজেপি তারা যদি বলে মাসে 3,000 টাকা করে দেবে, তৃণমূলের খেলাটা যদি বিজেপি শিখে নেয়, 2026-এ 5% গ্যাপটা যেটা তারা মেকআপ করতে চাইছে, 5% বলেছিল না শুভেন্দু অধিকারী, 5% হিন্দু ভোটের 5% যদি এদিকে নিয়ে আসা যায় তাহলেই খেলা শেষ। তাহলে এবং সব থেকে বড় কথা এই যেটা বলছিলেন ওখানে শুভেন্দু অধিকারী, যে কেন টাকা বাড়ানো হলো না, যেন মরমে মরে যাচ্ছেন কেন তৃণমূল সরকার এবার বাজেটে ওই লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা বাড়ালো না। তারা কি মনে মনে চাইছিলেন যে টাকাটা বাড়াক? যত টাকা বাড়বে ততই তো নিজেদের ওই ভোট ব্যাংকটা, সেটার একাংশ যতই তারা পান, কিন্তু অধিকাংশ যে ওদিকেই ঝুঁকে থাকবেন সেটা তো তারা জানেন। সেটা তারা চাইবেন যে লোকজন একটু ওদিকেই ঝুঁকে থাকুন, বেশি টাকা দিয়ে তাদের ওপর চাপটা ফিরিয়ে দিন মমতা বন্দ্যোপাধ্যায়। নাকি ভাবছিলেন যে তাদের চ্যালেঞ্জটা গ্রহণ করলে 1 বছরের মধ্যে অর্থনৈতিক চাপটা অলরেডি কী আছে, ওই শুনলেন তো মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে তার রাজ্য বাজেটের অর্ধেকের বেশি টাকা মহিলাদের জন্য খরচ করেছে। এবার তার থেকেও যদি বেশি হয়ে যায় তাহলে চাপটা কোন জায়গায় পৌঁছবে এবং অর্থনৈতিক দিক থেকে সরকার হাবুডুবু খাবে, এটাই কি তার মনের ইচ্ছে ছিল? আর এর পাশাপাশি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ও একটা চাঞ্চল্যকর অভিযোগ করেছেন। এই পুরো জিনিসটা অভিযোগ পাল্টা অভিযোগ, বক্তব্য পাল্টা বক্তব্য, সবকটা কোন দিকে তাকিয়ে সেটাই অভিযোগটার থেকে বুঝতে পারছি। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন জানেন? অভিযোগ কি এনেছেন? অনলাইন ভোটার তালিকা তৈরির নামে নাকি বাংলায় ভুয়ো ভোটার ঢুকিয়ে দেওয়া হয়েছে। প্রতি বিধানসভা কেন্দ্রে নাকি 20,000 করে ভুয়ো ভোটার ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এবার এই অভিযোগের মানে ভোটাররা তো একটাই কারণে তাদের ঢোকানো হয় বা ভোটারদের সংখ্যা নিয়ে রাজনৈতিক দলগুলো মাথা ঘামায়, ভোট। তার মানে সবটাই ওই ভোটের দিকে তাকিয়ে। দেখুন 7ই ফেব্রুয়ারি একই অভিযোগ তো করেছিলেন রাহুল গান্ধী, সুপ্রিয়া সুলে এবং সঞ্জয় রাউতকে পাশে বসিয়ে মহারাষ্ট্রের ভোটার তালিকায় ওই ভোটার সংখ্যা নিয়ে এই একইভাবে তো প্রশ্ন তুলেছিলেন দেশের বিরোধী দল নেতা। আর আজ মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও তো ওই একই অভিযোগ করলেন। শুধু তাই নয়, বুঝিয়ে দিলেন যে রাহুল অঙ্কটা ভোট হওয়ার পরে কষেছেন, তাই হেরেছেন, আর তিনি এখন থেকেই অঙ্কটা ধরে ফেলেছেন এবং কষে ফেলেছেন। ইন দ্য নেম অফ অনলাইন ভোটার লিস্ট ইউ আর টেকিং হেল্প ফ্রম ইলেকশন কমিশন। আমার ভাষায় ভুতুরে রাজনৈতিক দল যারা এদের পাঠিয়ে বিহারের লোকেদের নাম তুলছে অনলাইন। কেন অনলাইনে হবে? বিজেপি 40 লাখ ভোট বাড়লো কি করে মহারাষ্ট্রে, আর দিল্লিতেই বা আপনারা কি করেছিলেন? একদিন না একদিন তো বেরোবে। আমরা অঙ্ক কষে দেখে নিয়েছি, এখানেও বাবুরা এসে বসে আছেন, প্রত্যেক অ্যাসেম্বলিতে 20,000 থেকে 30,000 বাইরের লোকের নাম ঢোকাবে, আর ইলেকশন কমিশন ইলেকশন করবে সেন্ট্রাল ফোর্স দিয়ে, তারা গার্ড দেবে, আর বাইরের লোকেরা এসে যারা বাংলার লোক নয়, বাংলার ভোটার নয়, তারা এসে ভোট দেবে। এই পরিকল্পনা কিন্তু আপনাদের আমরা ভেস্তে দেবো। এই চুরিটা আমরা ধরে ফেলেছি। ওনার কষ্ট হচ্ছে, আর জাপ্তার নেই। উনি পারভেজ আহমেদ সিদ্দিকীর নাম পাঠিয়েছেন, ওনাকে আমরা বসতে দেবো না। এক সময় সচিত্র ভোটার স্লিপের দাবিতে সংসদে কাগজকে ছুঁড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখন তিনি ছিলেন একমাত্র সাংসদ। 21 বছর পর আবার সেই ভুয়ো ভোটারের অভিযোগ তার মুখে। এই ইস্যুটা পাকবে মনে হচ্ছে, জানেন তো। আচ্ছা, পরের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দও কি বাড়বে? দেখুন, বিজেপির প্রতিশ্রুতিকে ম্যাচ করতে হলে বরাদ্দ তো এক ধাক্কায় 1,000 থেকে বাড়িয়ে 3,000 টাকা করতে হবে। আপাতত যে সমস্ত রাজ্যই ভাণ্ডার ঠান্ডার দেয় তাদের মধ্যে পশ্চিমবঙ্গেরটাই তো সর্বনিম্ন, কিন্তু ডিএ 4% বেড়েছে। আর বেড়েছে, কিন্তু তা সত্ত্বেও অভিযোগ কি কমেছে? ক্ষোভ কি কমেছে? তারপরেও তো কেন্দ্রের সাথে তফাৎ রয়েছে 35%। পে কমিশনেও বাংলা পিছিয়ে। আর কর্মসংস্থান, বিজেপির দাবি বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক যেরকম 2 কোটির বেশি, বাংলায় বেকার সংখ্যাও ওই রকম 2 কোটির বেশি।
কিন্তু হিন্দুত্বের কথা না বলে বিজেপি হঠাৎ বেকারত্বের কথা বলছে কেন? ওই মানে তাদের পৃথিবীতে কি ওলট পালট হচ্ছে এই ভাবছেন তো? সবই উলট পুরাণ হচ্ছে, ডিএ পাচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার বাড়ছে না, আর বিজেপি হিন্দুত্বর কথা বলছে না, বেকারত্বের কথা বলছে। উলট পুরাণ না, আসলে সব ঠিকঠাকই হচ্ছে, অঙ্কের হিসেবেই হচ্ছে, কারণ এটাই তো হওয়ার কথা ছিল। ইঙ্গিত ছিল তো, কালকেই মিলেছিল ইঙ্গিতটা, আপনারা শুনেছেন, আমরা শুনিয়েছি। কালকেই মনে আছে সংসদে দাঁড়িয়ে ওই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কি বলেছিলেন? পশ্চিমবঙ্গে চাকরি নেই, কারখানা নেই, দিশা নেই কর্মসংস্থানের। আর আজ বিধানসভায় এই বিজেপি যাবতীয় বিধায়ক তারা পকেটে চিরকুট নিয়ে গেছিলেন। বাজেট ভাষণের শেষের দিকে পকেট থেকে চিরকুট বের করে তারা স্লোগান দিতে শুরু করেন, আর তারপর এক সময় ওয়াকআউট করেন। তার মানে সংসদে দাঁড়িয়ে নির্মলা সীতারামন যেটা দিলেন সেটা ইঙ্গিত ছিল, পথ দেখালেন। আর সেই শুনে বিজেপি নেতারা বুঝে গেলেন আজ বিধানসভায় তাদের কোন পথে হাঁটতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তর শুনে কি মনে হচ্ছে জানেন তো? এই নির্মলা সীতারামনের অভিযোগ তার কানেও গেছে, অর্থাৎ সংসদ থেকে তীর ছুড়লেন নির্মলা সীতারামন, লক্ষ্য তৃণমূল সরকার, আর বিধানসভা থেকে তার উত্তর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। No jobs, no factories, no vision. That's Bengal for you, sir. যদি আপনারা ভাবেন যে আমরা এই বাজেটে আমাদের ভিশনটা কি ছিল, আমাদের ভিশন ইজ ভেরি ক্লিয়ার। আমাদের মিশন টু ক্রিয়েট মোর অ্যান্ড মোর এমপ্লয়মেন্ট। সামগ্রিক নিট ফল হলো 2,15,00,000 বেকার। এই বেকার শিক্ষিত যুবক যুবতীর সঙ্গে 15 বছরে মমতা ব্যানার্জির 15তম বাজেটে বেকার যুবক যুবতীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন। বিজেপির একটা অভিযোগ কিন্তু এই রাজ্য বাজেটটাই স্বীকার করে নেওয়া হচ্ছে, জানেন তো? মানে রাজ্য সরকারের তরফে এই বাজেট বইয়ের 120 নম্বর পাতার একদম শেষ প্যারাগ্রাফে যা লেখা রয়েছে তার ভিত্তিতে এই দাবিটা করছি। সেখানে কি লেখা রয়েছে? লেখা রয়েছে বাংলা আবাস যোজনা প্রকল্প, যার 40% অর্থ রাজ্য সরকার দেয়, সেই প্রকল্পে 2021-22 আর্থিক সাহায্য অন্যায়ভাবে বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তারপর বাংলার বাড়ি প্রকল্প চালু হয়েছে। আচ্ছা, বাংলা আবাস যোজনা প্রকল্পে কেন্দ্র টাকা দেবে কেন? কেন্দ্রীয় প্রকল্পের নাম তো প্রধানমন্ত্রী আবাস যোজনা। তাহলে বিজেপি যে অভিযোগ করে কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে রাজ্য সরকার ক্রেডিট কেনে, এবং যেটা তার আগেই বলে দিয়েছিল এই নাম ঠাম বদল হয়ে গেলে তারা টাকা দেবে না, সেটা তো মিলে গেল। এই বিতর্ক তার মানে অনেক পুরনো। আজকের খবর হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পে এই অর্থবর্ষে 9,600 কোটি, মানে প্রায় 10,000-এর কাছাকাছি, 9,500-এর বেশি টাকা বরাদ্দ করা হয়েছে। তাতে 16 লক্ষ মানুষের মাথায় ছাদের বন্দোবস্ত হওয়ার তো কথা, কিন্তু দেবেনটাকে বাড়ি তৈরি করে? সরকার তো টাকা দেবে, কন্ট্রাক্টর কার হবে? ইট বালি সিমেন্ট কার কাছ থেকে নিতে হবে? মানে এরকম কোনো বাধ্যবাধকতা থাকবে না তো? এই 16 লক্ষ মানুষের গ্রাউন্ড রিয়েলিটিতে কিন্তু এই প্রশ্নগুলো ভীষণ জরুরি। বাস্তব অবস্থাটা কি? ধরে নিলাম আক্ষরিক অর্থেই যারা গরিব তারা এই তালিকায় রইলেন, 1 পয়সা কাটমানি দিতে হলো না, তারা টাকা পয়সা সব পেয়ে গেলেন, ঠিক যেরকমভাবে মুখ্যমন্ত্রী চেয়েছেন তাদের হাতে হাতে টাকা পৌঁছে গেল। আর তারপর বাড়ি তৈরির সময়টায় কী হবে? তখনও কেউ চাপ দেবেন না তো যে এখান থেকে ইট বালি সিমেন্ট কিনতে হবে, অথবা এই কন্ট্রাক্টরকে দিয়েই বাড়ি করতে হবে, না হলে বাড়ি কিন্তু ফিট সার্টিফিকেট পাবে না। এবার তা যদি হয় তখন ওই কন্ট্রাক্টর সিমেন্ট বালির রেশিওটা কেমন রাখবে সেটাও তারা চিন্তার বিষয়। দেখুন, কলকাতা শহরে বড় বড় সব আবাসন হেলে পড়েছে, এরপর যদি 16 লক্ষ বাড়ি তৈরিও হয়, আর সেই বাড়িগুলোতে যদি কোনো না কোনোভাবে এই বিভিন্ন উপভোক্তা শ্রেণী আর কি, মানে যারা এই সাপ্লায়ার হবেন বা যারা ওই কন্ট্রাক্টর হবেন, তারা যদি কোথাও গিয়ে কোনো বিশেষ পরিচয়ে সুযোগ নিয়ে নেন, তাহলে ওই বাড়িতে
মানুষ নিশ্চিন্তে ঘুমোতে পারবেন তো? বালুরঘাটের আত্রেই নদীর বাঁধের কথা তাদের দুঃস্বপ্নে আসবে না তো? এই বাঁধ তো তৈরি হওয়ার 1 বছরের মধ্যেই ভেঙে গেছে। আজ আবার ঘাটাল মাস্টার প্ল্যানে 500 কোটি টাকা বরাদ্দ হয়েছে, মোট প্রকল্প 1500 কোটি টাকার। ঘাটালে এই নিয়ে মিছিল টিছিল হয়ে গেছে, কিন্তু ঘাটালের মানুষ তারা কি নিশ্চিন্তে থাকতে পারবেন? বা তাদের মনের মধ্যে ওই আত্রেই নদীর বাঁধের অবস্থাটা কোথাও গিয়ে ধাক্কা দিয়ে যাবে না তো? দেখুন, কালকেই ফের সংসদে দাঁড়িয়ে বাংলার আবাস যোজনার দুর্নীতির অভিযোগ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী 2টো তালিকা দিয়েছেন। এক, কোন রাজ্যকে কোন কোন খাতে কত বরাদ্দ দিয়েছে কেন্দ্র, আমাদের রাজ্যকেও কত দিয়েছে তার খতিয়ান আছে। আর 2, এই রাজ্যে কোন প্রকল্পে কি কি দুর্নীতি হয়েছে। শুধু তাই নয়, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অভিযোগ করেছেন জানেন তো, যে তৃণমূলের শত্রু, মানে একদম সার্জিক্যাল স্ট্রাইকের মতো তৃণমূলের ঘরে ঢুকেই তৃণমূলকে আঘাত করছেন। মানে এইটা বলতে চাইছেন তিনি যে তৃণমূল একই সঙ্গে কোথাও গিয়ে ওই নিজেদেরই শেষ করছে। দেখুন, কর্ণাটক, হিমাচলে কংগ্রেস সরকার রয়েছে, কেরলে বাম সরকার, মানে অনেক রাজ্যেই বিজেপি বিরোধীরা ক্ষমতায়, কিন্তু কোনো রাজ্য নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী এরকম দুর্নীতির অভিযোগ করেননি। তাহলে হঠাৎ বাংলাকে নিয়ে তার এত মাথা ব্যথা কেন? 26 সামনে বলে নাকি তৃণমূল দাবি করবে যে তারা 1 নম্বর শত্রু, তাই কেন্দ্রীয় অর্থমন্ত্রী তাদেরই টার্গেট করেছেন? পাল্টা যুক্তিও খাড়া করা যায়। তৃণমূলের বিরুদ্ধেই এমন অভিযোগ তোলার প্রমাণ কি সব থেকে বেশি, মানে বিরোধীদের মধ্যে তৃণমূলের বিরুদ্ধে প্রমাণে কি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে সব থেকে বেশি জমা পড়েছে? Complaints of irregularities in the implementation of PM Awas Yojana Gramin. There have been similar complaints about Manrega. 25 lakh fake job cards in Manrega. Funds meant for people at the grassroots have been looted by the carders. 100 crore midday meal fraud. Ration mafia thriving in the state on grassroots level. ওনাদের নিজেদের দুর্নীতি আগে সামলাতে বলুন। আগে জিজ্ঞেস করেন নির্মলা দেবী, আপনি बांग्ला के लिए कम भावुन। निर्मला जी, उजाला का क्या हुआ? आपका नाम का साथ हम मिला दिया। इलेक्शन का टाइम में आप उजाला किया था, अभी उजाला का क्या भविष्य है? आप तो कुछ नहीं करते हैं, खाली भाषण देते हैं। তথ্য তো আমাদের কাছে আছে, কাগজ আমাদের পক্ষে বলছে। আমরা এখনো বলছি চুরি বন্ধ করুন, আবাস যোজনার ক্ষেত্রে ওরা বন্ধ করুন। প্রধানমন্ত্রীর কাছে আমরা দরবার করব, বাংলার আবাস যোজনার টাকা আপনি দিয়ে দিন, যে কটা বাকি আছে। তৃণমূলের পক্ষ থেকে যে অভিযোগগুলো করা হয়েছে সেই অভিযোগগুলো মানুষের সামনে আসুক, যেখানে বলা হবে যে আমাদের এত টাকা প্রাপ্য, এত টাকা আমরা বঞ্চিত হচ্ছি। এটা করতে পারবে না তৃণমূল, কারণ ওরা এখানে পয়সা মেরে দিয়েছে। আর নির্মলা সীতারামনও আসলে গরিব মানুষের পয়সা যে মেরে দিচ্ছেন এবং তার মধ্যে পরোক্ষে এই তৃণমূল বিজেপির বাইনারিটাকে আবার এস্টাবলিশ করার চেষ্টা করছেন, এইটা তো মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে। নির্মলা সীতারামন তার মানে ভাবুন, রাজ্য বাজেটের দিনেও মুখ্য চরিত্রে। চন্দ্রিমা ভট্টাচার্যের কথা কেউ বলছে নাকি? কাণ্ড বলুন তো। হ্যাঁ, নির্মলা সীতারামন জেএনইউ এর প্রাক্তনী, 2008 সালে বিজেপিতে যোগ দিয়েছেন, 2014 রাষ্ট্রমন্ত্রী, 2017 থেকে পূর্ণমন্ত্রী, এবং সবথেকে বড় কথা তিনিই হচ্ছেন মোরারজি দেশাইয়ের পর প্রথম ব্যক্তি যিনি পরপর 8 বার কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন। মজা কি জানেন? তার শ্বশুরবাড়ি পুরো কংগ্রেসই। তার স্বামী পরকাল প্রভাকর, তিনি চিরঞ্জীবীর ওই প্রজারাজ্যম পার্টির মুখপাত্র ছিলেন, পরে যে পার্টিটা কংগ্রেসে মিশে যায়। এই পরকাল প্রভাকর রাজনৈতিক বিশ্লেষক এবং বিজেপির ঘোর সমালোচক। সেখানে বিজেপির তুনে স্মৃতি ইরানি রয়েছেন, দাপুটে মহিলা নেত্রী আরও রয়েছেন, কিন্তু এক এবং একমাত্র মানে পাল্টা আক্রমণ সারানো, ওই যাকে কাউন্টার অ্যাটাক বলে না, তার দায়িত্ব প্রত্যেকবার এই রকম ব্যাকগ্রাউন্ডওয়ালা নির্মলা সীতারামনই পান। দেখুন, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী প্রার্থী হওয়ার আগে যখন ওই জেডিইউ বিষোদ্গার করে চলেছে, তখনও কিন্তু এই নির্মলা সীতারামনকে দিয়েই কাউন্টার অ্যাটাক সেটা শুরু করেছিল বিজেপি। আরও আগে মহারাষ্ট্রে
শিবসেনার সঙ্গে যখন মন কষাকষি চলছে, তখন দিল্লিতে বিজেপির বক্তা ছিলেন নির্মলা। রাহুল গান্ধী রাফাল দুর্নীতির অভিযোগ তুলে সংসদ তোলপাড় করে দিচ্ছিলেন, চৌকিদার চোর হয় বলছিলেন। সেখানেও রাহুলকে পাল্টা আক্রমণ কে করলেন? এই নির্মলা সীতারামন। তার মানে বুঝতে পারছেন, নির্মলা সীতারামন হচ্ছে, অনেকভাবে দেখতে পারেন, তিনি বিজেপির ক্রাইসিস ম্যান হতে পারে, তিনি বিজেপির হিটম্যান, অথবা এও বলতে পারেন তিনি বিজেপির এনকাউন্টার স্পেশালিস্ট। এবং 2008-এ বিজেপিতে জয়েন করে মাত্র 17 বছরের মধ্যে যে বিগ ফোরে ঢুকে পড়া যায়, তিনি সেই উদাহরণ। এই উদাহরণ এরকম কিন্তু খুব কম আছে, এবং তিনি প্রমাণ করে দিয়েছেন খারাপ সময়ে এইরকমভাবে কাউন্টার অ্যাটাকের কলজেটা যদি থাকে, তাহলে এরকমভাবে উত্থান হতে পারে। সেটা থেকেই ভাবছিলাম, জানেন তো, আমাদের রাজ্যে কুণাল ঘোষকে আমরা কবে নবান্নে দেখবো বলুন তো? মানে নির্মলা সীতারামন যেরকম কাউন্টার অ্যাটাক করে অর্থমন্ত্রী হয়েছেন, ঠিক সেরকমই তো কঠিন সময় কাউন্টার অ্যাটাক চালিয়ে গেছেন কুণাল ঘোষ। একা কুম্ভ। নিজের পক্ষে একটা রাষ্ট্রমন্ত্রী তো হতেই পারে। দেখুন, বাজপেয়ী জমানায় এই কাউন্টার অ্যাটাকই তো সুষমা স্বরাজকে দিয়ে করাতো বিজেপি। আর সুষমার স্বামী স্বরাজ কৌশলও কিন্তু বিজেপি বিরোধী ঘরানার মানুষ। তাদের এই স্ট্র্যাটেজিটা কিন্তু দুর্দান্ত। হয়তো ওই যারা এরকমভাবে অ্যাটাক করতেন, তাদের বাড়িতে নিজেদের স্টান্সটা ঠিক করতে সুবিধে হতো, অথবা বাড়িতে নেট প্র্যাকটিস করতে সুবিধে হতো, কোন লাইনে অ্যাটাকটা করবেন। বিরোধী থাকলে এটাই সুবিধে। দেখুন, সংসদে তৃণমূল সাংসদদের বিদ্রূপ করতে বিজেপির অস্ত্রকে অনুরাগ ঠাকুর, আর পশ্চিমবঙ্গ সরকারকে আক্রমণ করতে হলে তখন কাউন্টার অ্যাটাক কে করবেন? নির্মলা সীতারামন। অতীতেও আবাস দুর্নীতির মিডিয়া রিপোর্ট তুলে বাংলাকে আক্রমণ করেছিলেন তিনি। আর এবার বাজেট পেশের পরে অথবা পশ্চিমবঙ্গে বাজেট পেশের আগের সন্ধে হিসেব করে তিনিই আক্রমণে গেছেন। আর নির্মলার অভিযোগের জবাব দিতে হচ্ছে তৃণমূলকে। তার মানে রাজ্য সরকারের বাজেটের দিনই নির্মলা তিনি বাজেট বিতর্কটাকে জমজমাট করে দিয়েছেন। বাজেট বিতর্কের মূল চরিত্র হয়তো তিনিই হয়ে গেছেন। আবার সেই পুরনো প্রশ্নে ফিরে যাই, নির্মলা সীতারামনকেই কেন বেছে নিয়েছে বিজেপি? প্রথমত তিনি মহিলা, আর দ্বিতীয়ত তার একটা ওই হাতের তথ্য নিয়ে কথা বলার অভ্যেস আছে। যদিও প্রিয়াঙ্কা গান্ধী ওয়াড্রা গতকাল রাত্রে বিস্ময় প্রকাশ করেছে, কোন কেন্দ্রীয় অর্থমন্ত্রী কোন গ্রহে বাস করছেন তিনি বুঝতেই পারছেন না। তেমনি একজন আমাদের রাজ্যেও রয়েছেন, রাজনীতিতে নতুন এসেছেন, তিনি কোন গ্রহের মানুষ রাজ্যবাসীও কিন্তু মাঝে মধ্যে গুলিয়ে ফেলছেন। মানে রচনা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি, তিনি কুম্ভে গিয়ে ডুব দেন, আর তৃণমূল সাংসদ হয়েও কুম্ভের ব্যবস্থাপনার দরাজ সার্টিফিকেট দিয়ে দেন, মোদী প্রশাসনকে প্রশংসায় বড়িয়ে দেন। মৌনী অমাবস্যার ওরকম মৃত্যু মিছিলের পরেও প্রশংসা করছেন। ভাবুন তো, রচনা নিজের দলের আক্রমণকেই ভোঁতা করে দিয়েছেন। আর সেই রচনা আজ ত্রিবেণী সঙ্গমে গেছিলেন মাঘী পূর্ণিমা হিসেবে, সেখানেও তো কুম্ভই হচ্ছে। সেই কুম্ভে গিয়েও তিনি মাথায় জল দিয়েছিলেন, কিন্তু এ জল সে জল না, মোদির কুম্ভে ডুব, আর এখানে জলের ছিটে নিজের রাজ্যে। আমি কেন বলেছিলাম ভালো ব্যবস্থাপনা, কারণ আমরা ভিআইপি, আমরা পলিটিশিয়ানস, আমরা আর্টিস্ট হতে পারি, কিন্তু তারা সবার জন্য এক নিয়ম রেখেছিল যে যেখান অব্দি গাড়ি ওইখানেই গাড়ি শেষ, তারপরে হাঁটতে হবে। 12 কিলোমিটার হাঁটা ছিল, যার জন্য আমি মেলা প্রাঙ্গণ অব্দি পৌঁছতে পারিনি, বা আমি সাধুদের আখাড়ায় যেতে পারিনি, কিন্তু আমি ত্রিবেণী অব্দি পৌঁছে আমি গঙ্গা স্নান করতে পেরেছি। তাই জন্য আমি বলেছিলাম যে এরকম নয় যে ভিআইপি আসছে বলে তাদেরকে গাড়ি নিয়ে ঢুকিয়ে দেবে সাধারণ মানুষকে অসুবিধায় ফেলে, সেটা কিন্তু ওখানে কখনো সেই ব্যবস্থা আমি দেখিনি। তো যার জন্য আমি বললাম যে ওইখানকার ব্যবস্থাপনা খুব ভালো ছিল। উনি ওখানে প্রশংসা করেছেন, কারণ ওখানে ব্যবস্থা সত্যিই প্রশংসা করার মতো। এটা জায়গা নেই, যেই যাবে তাকেই প্রশংসা করতে হবে। এত কোটি কোটি মানুষ আসছে, তারপরেও যেভাবে স্নান করে সবাই ফিরে যাচ্ছে, সত্যি প্রশংসার যোগ্য। সেই জন্য এখানকার সাংসদ না চাইতেও সত্যি কথা বলে ফেলেছে, সেই জন্য পার্টি থেকে ওনাকে কানমালা দিয়েছে, সেই আগেই হয়তো উনি স্নান করেন। महाकुंभ में इतना लोगों का डेथ हो गया, कितना कमीशन गया, कितना लोग मर गया कुंभ में, आप लोगों का पास कोई जानकारी नहीं है, because they didn't allow the press 24 hours, even they blocked the internet also। हाइप करने का पहले देखना चाहिए कि आपको आप क्या कंट्रोल कर सकते हैं ना,
कितना डेड बॉडी नदी में भाषा दिया मेरे को तो पता नहीं है। একটা জিনিস বুঝলাম জানেন তো, এই কুম্ভের মাহাত্ম্য সত্যিই অপার। এক ডুবের কি ফল দেখুন, একটা ডুব জাস্ট। রচনা বন্দ্যোপাধ্যায় কি বললেন, ওখানে ভিআইপিদের জন্য কোনো স্পেশাল বন্দোবস্ত ছিলই না, সবাইকে অতটা হেঁটে যেতে হয়েছে, সবার জন্য ভিআইপি সাধারণ মানুষ সবার জন্য এক বন্দোবস্ত। অথচ ওই কুম্ভের ওই মৌনী অমাবস্যার দিনের দুর্ঘটনার পর কী অভিযোগ উঠেছিল? অভিযোগ উঠেছিল ভিআইপিদের জন্য বাড়তি সুবিধা দিতে গিয়ে, তাদের দিকে বাড়তি নজর দিতে গিয়ে সাধারণ মানুষের দিকে কোথাও তো কোনো নজরই দেওয়া হয়নি, অব্যবস্থা ছিল, সেই জন্যেই তো এই দুর্ঘটনা ঘটেছে। রচনা বন্দ্যোপাধ্যায় তো পুরোটাই উল্টো রকম বললেন, সব তো নতুন করে ভাবতে হচ্ছে। আমাদের রাজ্যের সাংসদ, তৃণমূলের সাংসদ, তিনি যখন বলছেন তখন তো ভুল বলবেন না। দেখুন, রচনা বন্দ্যোপাধ্যায় পুণ্য লাভের আশায় কুম্ভে ডুব দিয়েছিলেন, পুণ্য লাভে মন প্রশমিত হয়। রচনার মুখ থেকে যে প্রশংসাটা বেরিয়েছিল সেটা উত্তরপ্রদেশের প্রশাসন তথা বিজেপি সরকারের। এবার পুণ্য লাভের অপশান থাকলে কেউ মিস করে না। হুগলির ত্রিবেণীতে গিয়ে মাথায় জল ছিটিয়েছেন, ফের প্রশংসাই বেরিয়েছে। সুকান্ত মজুমদারের মতো লোকজন তারা তো বলবেনই আর কি, যে এই হচ্ছে এরকম পুণ্য ডুবের মাহাত্ম্য। সিরিয়াসলি এই পুণ্য লাভের জায়গাগুলোকে ভবিষ্যতে কিন্তু লোকজন অন্য দৃষ্টিতে দেখবেন এরপর থেকে। কিন্তু রাজনৈতিক নেতারা, তাদের দেখার দৃষ্টিভঙ্গি কি একটু আলাদা? ধরুন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর, তিনিও কি এই রাজ্যের বিধানসভাকে মহাকুম্ভ বলে মনে করছেন? একবার ডুব দিয়ে মন ভরেনি, তাই ফের পুণ্য লাভের আকাঙ্ক্ষা। খেয়াল করে দেখুন, 2 বছর আগের ওই রাজ্য বাজেট যেদিন অধিবেশন ছিল সেদিন তো একটা নজিরবিহীন ঘটনা ঘটেছিল। না ও আপনারা যেটা ভাবছেন সেটা না, ওই চিরকুট দিয়ে ডিএ বাড়ানোর কথা বলছিলাম, আরেকটা নজিরবিহীন ঘটনা। সেবার তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকর বাজেট অধিবেশনে ভাষণ দিয়েছিলেন মাত্র 1 মিনিট, পড়েছিলেন জাস্ট 2টো লাইন, শুরু আর শেষের লাইনটা পড়ে বিধানসভা থেকে বেরিয়ে গেছিলেন। তুমুল ওই হট্টগোল হয়েছিল সেবার। রাজ্যপাল প্রথমে ভাষণ না দিয়েই চলে যাচ্ছিলেন, তাকে হাত জোর করে অনুরোধ করেছিল তৃণমূল। শেষমেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ মেনে রাজ্যপাল ওই নিয়ম মাফিক, মানে জাস্ট নিয়মটা বজায় রাখতে 2টো লাইন পড়েছিলেন। সেটাই ছিল তার শেষ বাজেটের আগে রাজ্যপালের ভাষণ, নজিরবিহীন বাজেট ভাষণ। এই 2 বছর পর ফের একবার বিধানসভায় ভাষণ দিতে চলেছেন জগদীপ ধনকর। নজিরবিহীন ঘটনাই বটে, কারণ তিনি স্বেচ্ছায় এই ভাষণ দেওয়ার সুযোগটা চেয়েছে। ভাবা যায় তার কি মনে হচ্ছিল সেই মাঝখানে ওই 2 লাইনের মাঝখানের যে কথাগুলো সেবার তিনি পড়েননি, সেটা বাকি থেকে গেছে? একবারে বৃত্তটা কমপ্লিট করে নিতে চাইছেন। তিনি এখন উপরাষ্ট্রপতি, সংবিধান বলেই এই ইচ্ছে প্রকাশ। বিধানসভায় সেই ইচ্ছেটা দুধ পাঠিয়ে জানিয়েও দিয়েছেন তিনি, জানিয়ে আজ বিধানসভার বিএ কমিটিতে আলোচনাও হয়েছে। এরকম ইচ্ছে প্রকাশ উপরাষ্ট্রপতির, সেটা তো স্পিকার বলেইছেন, সেটা তারা বিবেচনা করছেন, ব্যবস্থা করছেন, অনুরোধ করেছেন, রাখাটাই সেটা সৌজন্য, কর্তব্য। কিন্তু এরকম ইচ্ছে প্রকাশ আগে কোনো উপরাষ্ট্রপতি করেছেন কি না সেটা কিন্তু অনেক রাজনৈতিক পণ্ডিত যারা, তারাও মনে করতে পারছেন না। এই রাজ্যপালকে ইগনোর করা যায়, রাজ্যপালের বিরোধিতা করা যায়, কিন্তু উপরাষ্ট্রপতি, প্রাক্তন রাজ্যপাল হলেও যিনি এখন উপরাষ্ট্রপতি, তাকে বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে তার ওই ভাষণের ব্যবস্থা করা হবে বলে ইঙ্গিত মিলেছে। তিনি আসবেন জানা গেছে, কিন্তু এখনও সবই তো যা বললাম, কেন চাইছেন, কেন বলতে চেয়েছেন, কেন ভাষণ দেবেন, এতদিন পর কেন এসে ওই রাজ্যের লিখে দেওয়া ভাষণই পড়বেন, এটা তো বোঝা যাচ্ছে না। এটা অনেকের কাছেই কিন্তু একটা ধাঁধা হয়ে গেছে। কেউ কি ভাবছেন আসলে তিনি আসছেন আনন্দ বোসকে টিপস দিতে? তাহলে তো আবার ওই সুকান্ত মজুমদারের বাড়ির ওই যে গৃহপ্রবেশ, সেখানে তো সবাই হাজির ছিলেন, দুজনেই ছিলেন, সেখানে দুজন একান্তে কথাও নাকি বলেছিলেন, সেখানেই তো তাকে টিপস দিতে পারতেন। তাহলে তারপরেও কেন এখানে ভাষণ দিতে চাইলেন? তাহলে কি বোসকে হাতে কলমে প্র্যাকটিক্যাল ক্লাস নেবেন, নাকি
কোনো পুরনো সম্পর্ককে নতুন করে বাঁধবেন। খোদ বিজেপি কিন্তু গোটা বিষয়টায় কনফিউজড হয়ে গেছে। এখন এই ব্যাপারটাও বেশ মানে এটাও নজিরবিহীন। আমরাও এ ধরনের ঘটনা অতীতে কখনো দেখেছি বলে আমার অন্তত মনে পড়ছে না। হ্যাঁ, এই ঘটনাটা কি হয় সেটা আমরা দেখি, তারপর পর্যালোচনা করি, তারপর এটা নিয়ে আলোচনা করব। উপরাষ্ট্রপতির তো কাজ নয় বিধানসভা ঘুরে ঘুরে বক্তৃতা দিয়ে বেড়ানো, বরঞ্চ আমার ধারণা এই মানে প্রাক্তন রাজ্যপালের দেখানো পথে পরবর্তী রাজ্যপাল ভালো করে পারফরমেন্সটা বিজেপির স্ট্র্যাটেজি অনুযায়ী করতে পারছেন কিনা সেই সম্পর্কিত সম্ভবত প্রাইভেট টিউশন দেওয়া হবে এটাতে। যদি পশ্চিমবঙ্গ বিধানসভায় ভাষণ দেওয়ার ইচ্ছা হয় দেশের উপরাষ্ট্রপতি, তাহলে বুঝতে হবে পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গ বিধানসভা ততটাই উচ্চতায় আছে যে উপরাষ্ট্রপতিকে সেখানে গিয়ে বক্তৃতা দেওয়ার ইচ্ছা প্রকাশ করতে হবে। সত্যি বলছি, দিনটাই অন্যরকম জানেন তো। এমন দিন যেদিন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ছে না, কিন্তু রাজ্য সরকারি কর্মীদের কম হলেও ডিএ বাড়ছে। এমন একটা দিন যখন আলোচনা করছি এই রচনা বন্দ্যোপাধ্যায়ের বিজেপি সরকারের প্রশংসা করা নিয়ে। এমন একটা দিন যখন আলোচনা করছি এ রাজ্যের প্রাক্তন গভর্নর রাজ্যপাল ধনখড় সাহেবের ফের একবার এখানে এসে রাজ্য সরকারের লিখে দেওয়া বক্তৃতা পাঠ করার ইচ্ছা প্রকাশ করে নিয়ে, যে বক্তৃতা তিনি এর আগের বার স্বেচ্ছায় পড়েননি। হয় এরকম জানেন তো, কখন হয় জানেন? যখন রাজনীতি ওই চারপাশের ঘটনাগুলো যেগুলো আপনাকে আমাকে দু চোখের পাতা এক করতে দেন না, আমাদের আতঙ্কে রাখে, তখন সেদিক থেকে মুখ ফিরিয়ে নিজেদের ওই ছোট্ট পৃথিবীটার মধ্যে মশগুল হয়ে থাকে, আমোদে থাকে, তখন হয় এই সমস্ত জিনিসগুলো।